সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে হাজির হয়েছি একাদশ শ্রেণীর একটি কবিতা নীলধ্বজের প্রতি জনা, এই কবিতাটির আলোচনা নিয়ে। আমরা প্রথমেই জেনে নেব একাদশ শ্রেণীর পাঠ্য এই যে নীলধ্বজের প্রতি জনা, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আসলে এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কাব্যটি 1862 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন। আসলে বীরঙ্গনা কাব্য কি ধরনের কাব্য আমরা জানব। প্রথমে এই কাব্যটিকে মূলত পত্র কাব্য বলা হয়। গ্রিক কবি ওভিড এর এপিস্টাইল এর অনুকরণে তিনি এই পত্র কাব্যটি রচনা করেছিলেন। এপিস্টাইলে মোট 21টি পত্র থাকলেও বীরঙ্গনা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত 11টি পত্র লিখেছেন। পত্রকাব্য কেন বলবো? আসলে এই কাব্যের প্রত্যেকটি পত্র, যেটাকে আমরা এক একটি স্বর্গ হিসাবে যদি ধরে নিই, সেই 11টি পত্রই পৌরাণিক নারী তাদের প্রিয়তমাকে উদ্দেশ্য করে লিখেছেন। আমরা কবিতার বিষয়বস্তু পড়ার পূর্বেই আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জেনে নেব। সাল 1824, তৎকালীন সময়ের পূর্ববঙ্গ, অধুনা বাংলাদেশ এর যশোর জেলা। সেই যশোর জেলার সাগরদাড়ি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তিনি জন্মেছিলেন। তার পিতা রাজনারায়ণ দত্ত, তিনি কলকাতায় থাকতেন। জমিদার পরিবারের ছেলে হলেও তিনি ব্যারিস্টারি করতেন, ব্যারিস্টার সূত্রে কলকাতায় থাকতেন। সেই কারণে মাইকেল মধুসূদন দত্তের শিক্ষাও কলকাতাতেই হয়েছে আর কি। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে যখন পড়াশোনা করেন, তখন তিনি তার বন্ধুদেরকে বলেছিলেন, বন্ধুদের সামনে বলেছিলেন, কথিত আছে এই কথাটা, যে আমি কথা বলি ইংরাজিতে, আমি লিখি ইংরাজিতে, এমনকি রাত্রে স্বপ্ন দেখি ইংরাজিতে। অর্থাৎ তিনি স্বপ্ন দেখতেন ইংরাজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক হবেন। সেই স্বপ্ন বুকে নিয়েই ইংরাজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন, ইংরাজি সাহিত্যে কাব্য কবিতা লিখেছিলেন। এবং এর জন্য একটা সময় তার যে বংশ পরম্পরা ধর্ম, সনাতন ধর্মকে তিনি ত্যাগ করেছিলেন। তাই সনাতন ধর্ম ত্যাগ করার জন্য বর্তমান যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তৎকালীন সময় হিন্দু কলেজ, সেই হিন্দু কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়। শুধুমাত্র বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এই ধর্ম ত্যাগ করেছিলেন। একটা সময় মাদ্রাজে তিনি থাকতেন। মাদ্রাজে থাকাকালীন তার প্রথম যে সাহিত্য রচনার সূচনা হয়, সেটা ইংরাজিতেই। তিনি তিমোথি পেন পোয়েম এই ছদ্মনাম নিয়ে দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট নামক দুটো ইংরাজি কাব্য লিখেন। যদিও সেইভাবে তার সেই কাব্য দুটোতে তিনি সাফল্য লাভ করেননি। বিদেশে গিয়েছিলেন, তিনি ভেবেছিলেন ইংরেজ সাহিত্য কাননে একটি প্রস্ফুটিত ফুল হতে পারবেন, কিন্তু তা পারেননি। ঠিক তখনই মনে মনে তিনি ভাবলেন যে দেশীয় পুরাণ কথাকে তার কাব্যের বিষয়বস্তু বা সাহিত্য রচনার বিষয়বস্তু হিসাবে যদি তুলে ধরা হয়, তবে হয়তো সাফল্য আসতে পারে। তাই সেই সময় তিনি রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ শাস্ত্র ব্যাপকভাবে পড়াশোনা করতে শুরু করেন। সেখান থেকেই তার প্রত্যেকটি কাব্যের প্রেক্ষাপটটাকে সংগ্রহ করেন এবং সেটিকে তিনি গ্রিক পুরাণের ছাঁচে
রূপ দেন। গ্রিক পুরাণের অনুকরণে তার কাব্য সাহিত্য রচনা শুরু করেন। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবন 1873 সালে তিনি মারা গিয়েছেন। তো তার এই সংক্ষিপ্ত জীবনের মধ্যেই তিনি বাংলা সাহিত্য কাননে একটা প্রস্ফুটিত ফুল হতে পেরেছিলেন। মূলত তার রচিত যে মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যের জন্যই তিনি সুপরিচিত আছেন এবং তার বাংলা সাহিত্যে সবচাইতে যেটি বড় অবদান সেটি হলো সনেট জাতীয় কবিতা এবং ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টি। অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদনের পূর্ব পর্যন্ত লেখক বা সাহিত্যিকদের ধারণা ছিলেন যে এই ছন্দ সৃষ্টি করা সম্ভব নয়, কিন্তু তিনি এই ধারণাকে পাল্টে দেন। তিনি মিল্টন এর ব্ল্যাঙ্ক ভার্স যে ছন্দ, সেই ছন্দকে বাংলায় রূপান্তরিত করলেন। তার যে অমিত্রাক্ষর ছন্দ পরবর্তীকালে অনেকেই ব্যবহার করেছেন। গিরিশচন্দ্র ঘোষ গৌরীচন্দ্র নামে যে ছন্দ তৈরি করেছেন তার সঙ্গে অমিত্রাক্ষর ছন্দের কিছুটা হয়তো মিল আছে, কিন্তু অমিত্রাক্ষর ছন্দ এবং মেঘনাদ বধ কাব্যই তাকে বাংলা সাহিত্য কাননে সুপরিচিত করে তুলেছিলেন। আমরা তার এই কাব্যের আমাদের যে পাঠ্য অংশটা, সে অংশটা আলোচনা করব। বীরঙ্গনা কাব্য প্রথমেই বলেছি 1862 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। বীরঙ্গনা কাব্যের 11টি স্বর্গ, তার মধ্যে আমাদের পাঠ্য অংশটি 11তম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এই স্বর্গের নাম করেছেন তিনি নীলধ্বজের প্রতি জনা। আসলে পুরো আলোচ্য অংশ, আমাদের পাঠ্যের অংশ পুরোটাই জনা তার পতিকে উদ্দেশ্য করে অভিযোগপূর্ণ যে পত্র লিখেছেন তারই বর্ণনা আছে। তৎকালীন সময়ে রাজাদের মধ্যে একটি প্রথার প্রচার ছিল। এই প্রথা কি? যে অশ্বমেধ যজ্ঞ প্রথা। যজ্ঞের পরে একটি ঘোড়ায় রাজার নাম অঙ্কন করে তাকে ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া ইচ্ছা মতো বিচরণ করত। যে রাজ্যের মধ্য দিয়ে তিনি ঘুরতেন, সেই রাজ্যের রাজা যদি সেটাকে বাধা না দিতেন, তবে ধরে নেওয়া হতো যে সেই রাজ্যে মানে সেই অশ্বমেধ যজ্ঞকালে রাজার ব্যর্থতা স্বীকার করেছেন। ঠিক তেমনি মহাভারতে একটা ঘটনা আছে। অর্জুনরাও অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাদের অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া, সেই ঘোড়াও ইচ্ছামতো বিচরণ করতে করতে মহিষ্মতিপুরে প্রবেশ করে। কিন্তু মহিষ্মতিপুরের রাজা নীলধ্বজ যে ঘোড়া না আটকালেও যুবরাজ প্রবীরের যে ক্ষাত্রচিত মন, সেই মনে নাড়া দেয়। তখন সে ঘোড়াটি বাঁধে, আর ঘোড়া বাঁধার কারণেই অর্জুনের সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যায়। নীলধ্বজের ইচ্ছা নাই, অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রবীর মৃত্যুবরণ করেন। সেই প্রবীরের মৃত্যুর পর মানে তার মা জনা মনে করেছিলেন যে রাজা নীলধ্বজ অর্জুনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, অর্থাৎ পুত্র হত্যাকারীকে শাস্তি দিয়ে জনার যে পুত্র শোকাগ্নি আছে, সেই পুত্র শোকাগ্নি নিভিয়ে দেবেন। কিন্তু এইরকম কিছু ঘটেনি, এর ব্যতিক্রম ঘটেছে। আমরা নীলধ্বজের মৃত্যুর পর থেকেই আমাদের পাঠ্য অংশটি, আমাদের 11তম স্বর্গের যে অংশটা 11 শ্রেণীর পাঠ্য,
সে অংশটা শুরু হচ্ছে, আমরা সে অংশটা আলোচনা করব। প্রথমেই কবি বলছেন, বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি, হেসরে অশ্ব গর্জে গজ, উড়েছে আকাশে রাজকেতু, মুহুমুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজসৈন্য, কিন্তু কোন হেতু। প্রথমেই বলা হয়েছে পত্রকাব্যের বিষয়বস্তুই হচ্ছে যে পত্র লিখবেন, এখানে স্বাগত উক্তিতে লিখছেন, যদিও কবি লিখছেন কিন্তু কবি এখানে জনার ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং জনা নীলধ্বজকে পত্র লিখছেন। তিনি প্রথমেই বলছেন যে বাজিছে রাজতরণে রণবাদ্য আজি। রাজতরণ বলতে রাজবাড়ির প্রাঙ্গণ এখানে বোঝানো হয়েছে। তো হচ্ছে বাজছে, আজ বাজছে কি রাজতরণের রণবাদ্য, যুদ্ধের যে বাজনা, সেই বাজনা রাজবাড়ির উঠোন যদি বলি বা প্রাঙ্গণ বলি, সেই প্রাঙ্গণে বাজছে। বলছে রেসে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। বলছে ঘোড়ায় হিসরা ধ্বনি দিচ্ছে, হাতি গর্জন করছে, আর আকাশের রাজকেতু অর্থাৎ রাজার পতাকা উড়ছে। শুধু যে রণবাদ্য বাজছে তা নয়, সেখানে ঘোড়ার হেসরা ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে, ঘোড়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, হাতির গর্জন শুনতে পাওয়া যাচ্ছে এবং আকাশে সেই সঙ্গে সঙ্গে রাজ পতাকাও উড়ছে। বলছে মুহুমুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজসৈন্য। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বারবার হুঙ্কার দিচ্ছে, রাজসৈন্যরা হুঙ্কার দিচ্ছে। যে কিন্তু কোন হেতু, জনা প্রশ্ন করছেন, কিন্তু কোন কারণে এটা করছেন, এটার কারণ কি? এই যে অশ্বের ধ্বনি, গজের গর্জন, হাতির গর্জন, সেনাবাহিনীর হুঙ্কার, এগুলো কি কারণে? তিনি নিজে কি প্রশ্ন করছেন, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বুঝছেন। তারপরে তিনি বলছেন, সাজিছে কি নররাজ যুজিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিদিত, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। তিনি বলছেন যে তবে কি রাজা যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন, যে নররাজ অর্থাৎ নীলধ্বজ, নীলধ্বজ তবে কি যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন সদল বল নিয়ে, তার পিতৃ হত্যাকারীর সঙ্গে যুদ্ধের জন্য তিনি পিতৃ মৃত্যুর প্রতিবিধার সাথে, অর্থাৎ তার পুত্রের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর বদলা নিতে কি তিনি সাজছেন, এই কথাই তিনি বলছেন। নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে, যে তিনি যুদ্ধযাত্রায় সজ্জিত হচ্ছেন, যে তার পুত্রের মৃত্যুর প্রতিবাদে সেখানে যুদ্ধে গিয়ে ফাল্গুনী অর্থাৎ তৃতীয় পাণ্ডব অর্জুনের রক্তে তাদের যে শোকাগ্নি, তার পুত্রের মৃত্যুর যে শোক, সেই শোকাগ্নি তিনি কি নিভাইতে যাচ্ছেন, এই কথাই বলছেন। তারপরেই বলছেন, এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু। তিনি পরক্ষণেই নীলধ্বজকে উদ্যোগ বলছেন, এটাই তো তোমাকে সাজে, এটাই তো হওয়া উচিত যে তুমি পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছ, এটাই তো সাজে, কারণ তুমি হচ্ছে ক্ষাত্রকুলমণি, তুমি মহাবাহু। যাও বেগে গজরাজ যথা, জম দণ্ড সম শুণ্ড আস্ফারি নিনাদে, টুটো কিরীতির গর্ব আজি রণস্থলে। বলছে যাও বেগে গজরাজ যথা, বলছে তাড়াতাড়ি যাও। কিভাবে যাও? বলছে গজরাজ যথা জম দণ্ড সম শুণ্ড আস্ফারি নিনাদে, যে হাতি যেমন জম দণ্ডের মতো তার সুরকে ওপরে তুলে আস্ফলন করে, ঠিক সেইভাবে তাড়াতাড়ি যাও। কোথায়? পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে। যে টুটো কিরীটির গর্ব আজি রণস্থলে, ওইখানে ফাল্গুনী বললাম, এখানে কিরীটি, প্রত্যেকটি হচ্ছে অর্জুনের নাম। যে টুটো কিরীটির গর্ব,
আসলে টুটো বলতে এখানে ভেঙে ফেলা, আসলে হিন্দিতে একটা শব্দ আছে টুট গায়া, ভেঙে গেল, এই টুটো সেইখান থেকে এসেছে। বলছে টুটো ভেঙে ফেলো কার? কিরীটির গর্ব। কিরীটিকে? অর্জুন। অর্জুন যে বীর হিসাবে তার গর্ব আছে, সেই গর্বটাকে তুমি আজ ভেঙে ফেলো। বলছে খণ্ডমুণ্ড তার আনশূল দণ্ড শিরে, অন্যায় সমরে মূর নাসিল বালকে। বলছেন যে কি, তুমি তার খণ্ডমুণ্ড অর্থাৎ তাকে হত্যা করে তার মাথাটাকে শুলে গেঁথে নিয়ে আসো। সে কি করেছিল? সে অন্যায় যুদ্ধে আমার ছেলে অর্থাৎ বালক, তার অল্প বয়স্ক ছেলে, তাকে অন্যায় যুদ্ধে হত্যা করেছিল, তাকে নাশ করেছিল। তাই তুমি তার বিরুদ্ধে যুদ্ধে গিয়ে তাকে হারিয়ে বা তার মাথা কেটে সেটা শুলে করে নিয়ে এসো। নাশো মহেমবাস তারে, ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। বলছে তাকে নাশ করো, তাকে হত্যা করো। যদি তাকে হত্যা করতে পারো তবেই আমি আমার যে জ্বালা, আমার শোকাগ্নি, শোকাগ্নি এই শব্দটিকে শোক রূপ অগ্নি, রূপক কর্মধারা সমাস হয়। বলছে আমি তখনই কি করব, আমার যে শোকাগ্নি, সেই শোকাগ্নি বা আমার যে শোকের জ্বালা, সেই জ্বালা আমি তখনই ভুলব। যে এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। এ বিষম জ্বালা, কোন জ্বালা? তার পুত্রের মৃত্যুর জ্বালা, তার পুত্রের মৃত্যুর যে শোক, সেই শোক ভুলবেন তিনি। বলছেন জন্ম মৃত্যু বিধাতার এ বিধি জগতে। তখনই বলছেন যে জন্ম মৃত্যু আসলে এটা বিধাতার বিধি, জন্ম হলে তার মৃত্যু হবে। তিনি মারা গেছেন বলে তা নয়, অন্যায় সমরে আমার পুত্রকে হত্যা করেছে, তাই এর প্রতিশোধ নিতে হবে, তার শোকাগ্নি নিভাইতে হবে। এই কথাগুলোই তিনি বলছেন। পরবর্তীকালে তিনি বলছেন ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, সন্মুখ সমরে পড়ে গেছে স্বর্গাধামে, কি কাজ বিলাপে প্রভু। তিনি নিজে তখন নীলধ্বজকে সান্ত্বনা দিচ্ছেন। বলছেন আমার ছেলে প্রবীর সন্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছেন, তবে দুঃখ করে কোনো লাভ নেই। তিনি বলছেন যে কি কাজ বিলাপে প্রভু, এই বিলাপ করে কি লাভ আছে? কোনো কি লাভ আছে? আমার ছেলে তো সন্মুখ সমরে অর্থাৎ সন্মুখ যুদ্ধে মারা গেছে। যে পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্রকর্ম সাধো ভুজ বলে। বলছেন পাল মহিপাল, প্রত্যেকটা রাজারাই তাদের এই ক্ষত্র ধর্ম এবং ক্ষত্রকর্ম পালন করার জন্য মৃত্যুবরণ করেছেন, তাদের জীবন দিতে হয়েছে। তারপরে এই ঘটনার পরবর্তীকালে জনা যখন জানতে পারলেন যে আসলে নীলধ্বজ তার পুত্রের মৃত্যুর প্রতিশোধের জন্য এই রণবাদ্যা বাজছেন না বা যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন না, তখন বলবেন হাই পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী, আজি গায়ক গাইছে, উথিলেছে বীণাবাণী তব সিংহাসনে, বসেছে পুত্রহা রিপু মিত্রতম এবে। বলছে হাই পাগলিনী জনা, জনা নিজকে পাগলিনী বলছেন। তারপরে বলছেন তব সভা মাঝে নাচিছে নর্তকী, যে তবে সভা মধ্যে নর্তকী কেন নাচছে? বলছে আজকে নর্তকী নাচার কারণ কি? যে গায়ক গাইছে, গায়ক গান গাইছে, সেই সভা মধ্যে গায়ক কেন গান গাইছে? উঠিলেছে বীণা ধ্বনি, এবং বীণার ধ্বনিও সেই সভা মধ্য থেকে উঠেছে। তব সিংহাসনে বসেছে পুত্রহা রিপু মিত্রতম এবে। তবে আমার পুত্রের হত্যাকারী সিংহাসনে বসেছে, তার পুত্র হত্যাকারী রিপু অর্থাৎ শত্রু সিংহাসনে বসেছেন, কি মিত্রতম এবে, মিত্রের মতো। যে সেবিছেও যতনে তুমি অতিথি রতনে, যে তুমি যত্ন করে সেই
তাদের সেবা করছো। কার সেবা করছো? সেই পুত্র হত্যাকারী। তুমি তাকে অতিথি রূপে, তাকে রতন রূপে সেবা করছো। তারপরেই বলছেন, কি লজ্জা দুঃখের কথা হাই কবকারে। তিনি বলছেন কি লজ্জা, এই দুঃখের কথা আমি কার কাছে কইব, আমি কাকে বলবো যে যে যিনি আমার পুত্রকে হত্যা করেছেন আর আমার স্বামী তাকেই মিত্র ভেবে সিংহাসনে বসিয়ে সেখানে নাচ গানের ব্যবস্থা করেছেন। আমি এই কথা কাকে বলবো, আমি কার কাছে এই কথা জানাবো? বলছে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে মহেশ্বরী পুরীশ্বল নীলধ্বজ রথী। বলছে আজকে এই পুত্রের বিহনে, অর্থাৎ পুত্রকে হারিয়ে মহেশ্বরীপুরের রাজা নীলধ্বজ তিনি কি জ্ঞান হারিয়ে ফেলেছেন? পুত্র হারিয়ে যাওয়ার ফলে তিনি কি জ্ঞান হারিয়ে ফেলেছেন? যে পুত্র হত্যাকারীকে মিত্র হিসাবে সিংহাসনে বসিয়ে তাকে তুষছেন, অর্থাৎ তার সেবা করছেন, তাকে পূজা করছেন। বলছে, হাই দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। যে দারুণ বিধি রাজা আধারিল আজি। বলছে ভগবান, এখানে বিধি বলতে ভগবান, বলছে যে ভগবান রাজা আধারিল আজি রাজ্য। বলছে রাজা আজ রাজ্য হারিয়ে ফেলে, রাজা আজ তার রাজ্যকে আধারিল অর্থাৎ অন্ধকার করেছে। কি জন্য অন্ধকার? যে তার পুত্রের মৃত্যুর কারণে, তার পুত্রকে হারিয়ে তার আজ রাজ্য অন্ধ হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে নিজের জ্ঞানকেও তিনি হারিয়ে ফেলেছেন, এই কথা বলছেন। তা না হলে কহ মোরে কেন। তুমি প্রশ্ন করছেন, যদি তাই না হবে তবে কেন তিনি এ পাষাণ্ড পাণ্ডরথী পার্থ তবপুরে অতিথি। বলছে সেটাই যদি না হবে, পুত্রকে হারিয়ে তিনি যদি তার জ্ঞান হারিয়ে নাই ফেলবেন, তবে কেন এই পার্থ আজ এইখানে অতিথি রূপে সেবিত হচ্ছেন? কেন? তিনি প্রশ্ন ছুড়েছেন। কেমনে তুমি হাই মিত্র ভাবে পরশ যে করো, যাহা প্রবীরের লোহে রহিত। বলছে কিভাবে তুমি তাকে মিত্র রূপে তাকে স্পর্শ করছো, যে প্রবীরের রক্তে রাঙ্গা, যার হাতে এখনো প্রবীরের রক্ত লেগে আছে, তুমি কিভাবে তাকে স্পর্শ করছো? নীলধ্বজকে এখানে সে কথা তিনি বলছেন যে ক্ষত্রিয় ধর্ম একই নিরিমণি, কোথায় ধুনু কোথায় তুন কোথায় চর্ম অসি। যে এটাই কি ক্ষত্রিয় ধর্ম? কোথায় তোমার ধনুক, কোথায় তুন, কোথায় চর্ম অসি, এগুলো সব কোথায় গেল? এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? যে তোমার পুত্রের হত্যাকারীকে তুমি তাকে সেই পুত্র হত্যাকারী পার্থ, যার হাত তোমার পুত্রের রক্তে রাঙ্গা, তাকে সিংহাসনে বসিয়ে মিত্র রূপে পুজো করছো। নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টার আপে তুষিত কি তুমি কর্ণ তার সভাতলে। বলছে তার পক্ষে তুমি তীর ভেদ না করে কিভাবে তাকে মিষ্টি কথা বলে তাকে তুষছো, অর্থাৎ তাকে তোষণ করছো, এটাই প্রশ্ন করছে নীলধ্বজকে। কি কহিব কহ যবে দেশ দেশান্তরে জনলবলবে। আমি কি বলবো বলো, যখন এই কথা গোটা দেশে ছড়িয়ে যাবে, দেশ বিদেশে যখন এই কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে যে পুত্র হত্যাকারী তার পুত্রের প্রতিশোধ না নিয়ে তাকে বন্ধুরূপে তার সেবা করছে বা তাকে তোষণ করছে, এ কথা যখন জনরবে ছড়িয়ে যাবে, তখন আমি কি করব? যে এ কাহিনী কি কহিব ক্ষত্রপতি যত। বলছে কি বলবে যে যত ক্ষত্রপতি আছে,